নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। দেশের স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশদের অনুগত খয়ের খাঁ, আরএসএস, হিন্দু মহাসভা ইত্যাদি সংগঠনের তো কোনো লুকোনোর ইচ্ছেই ছিল না। তারা তো সাফ বলেই ছিলেন এই সংবিধান তারা মানেন না, এই জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীতকে তারা মানেন না। এসব নিয়ে তাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব ছিল না কোনো দিন। তাদের পত্রিকা অর্গানাইজারে তাদের গুরুজিদের কেশব বলিরাম হেডগেবার, মহাদেব সদাশিব গোলওয়ালকর বা বিনায়ক দামোদর সাভারকর ইত্যাদিদের লেখায় সেসব রত্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। বহুবার বহু জায়গায় এই চতুর্থ স্তম্ভেই তার উল্লেখ আমরা করেছি। স্বাধীনতা সংগ্রামের সময় তারা ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়েছেন, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তৈরি করেছেন মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়ে, দ্বিজাতি তত্ত্বের সূচনাও তাদের হাত ধরেই হয়েছিল, যার অবশ্যম্ভাবী ফল ছিল দেশের বিভাজন। তারা রাষ্ট্রপিতাকে হত্যার ষড়যন্ত্র করেছেন এক দীর্ঘ সময় ধরে। তারাই শেষ পর্যন্ত গান্ধীজিকে হত্যাও করেছেন। তারা সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত কোনোটাকেই মেনে নেননি। স্বাধীনতার পরে রাজ্যে রাজ্যে দাঙ্গা ছড়ানোর কাজ করেছেন। হিন্দু রাষ্ট্রের অবতারণা কেবল নয়, হিন্দু রাষ্ট্র গঠনের প্রতিজ্ঞা নিয়েছেন রোজ। সেই তারাই অপেক্ষায় ছিলেন কবে সংখ্যাগরিষ্ঠতা পাবেন। কংগ্রেসের দুর্নীতি, আদর্শহীনতা আর বাম কমিউনিস্টদের অপদার্থতার সুযোগ নিয়ে তারা সেই সংখ্যাগরিষ্ঠতা পেলেন, এবং যতদিন সেই সংখ্যাগরিষ্ঠতা তাদের ছিল না, তখন এক ধরনের শাসন প্রক্রিয়া নিয়ে চলেছেন, এক ধরনের কথা বলেছেন বা বলেননি। কিন্তু যেই মাত্র নিজেদের সংখ্যাগরিষ্ঠতা এসেছে, সেই তখন থেকে দেশের যে যে আদর্শ নিয়ে স্বাধীনতা সংগ্রামীরা দেশকে স্বাধীন করতে লড়েছিলেন, যে যে আদর্শের ভিত্তিতে দেশ গঠন শুরু হয়েছিল, সেই ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক ধ্যান ধারণা, এক বহুস্বরের আবহ, তার প্রত্যেকটাকে পদদলিত করে, ধ্বংস করে এক হিন্দু রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে চলেছেন সেই তারাই। গোটা দেশের প্রত্যেক সংখ্যালঘু মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। মানুষের প্রত্যেক গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। মানুষ কি খাবে, কি পড়বে তা ঠিক করছে কতগুলো উন্মাদ। সংসদীয় গণতন্ত্রের প্রত্যেকটা ধারণাকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে হয়েছে। বিরোধিতাকে স্তব্ধ করার যাবতীয় ব্যবস্থা করেছে এই সরকার। প্রতিটা অনুষঙ্গে আনা হয়েছে এক মধ্যযুগীয় ধারণাকে। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারে আনা হলো দণ্ড সংহিতা। 3টে বিল আনা হলো আমাদের ইন্ডিয়ান পেনাল কোডের পরিবর্তে। কেবল আনাই হলো না, বিরোধী শূন্য লোকসভায়, রাজ্যসভায় তা পাসও হয়ে গেল। একটা সময় বিরতির সঙ্গে থাকুন। এমনিতে বিজেপি, আরএসএস যাবতীয় কিছু রাস্তাঘাট, সরকারি প্রকল্প, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম, স্টেশনের নাম সবই পাল্টাচ্ছেন, রোজ পাল্টাচ্ছেন। এখন ইন্ডিয়ান পেনাল কোডের বদলে মনুসংহিতার মতো শোনাচ্ছে এমন একটা নাম দিয়ে পরিবর্তন করলেও তেমন কিছু বলার থাকতো না। কিন্তু এই 3টে বিল এনে আমাদের দেশকে এক পুলিশি রাষ্ট্র তৈরি করার প্রথম পদক্ষেপ নিয়ে ফেলল মোদী শাহের সরকার। এই বিল নিয়ে আলোচনা হলো না। বিরোধীরা সংসদের বাইরে সিঁড়িতে বসে আছেন। তারা এই গোটা শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কৃত। কিন্তু 3খানা দানবীয় বিল বিনা আলোচনাতেই পাস হয়ে গেল। যে বিলের সাহায্যে যে কোনো বিরোধিতাকে স্তব্ধ করে দেওয়া যাবে, যে বিলের সাহায্যে দেশ হয়ে উঠবে এক পুলিশি রাষ্ট্র। আসুন দেখা যাক কি কি আছে সেই বিলে। আগে সন্ত্রাসবাদ বা টেরোরিজমের জন্য কিছু আলাদা আইন ছিল। সেই নির্দিষ্ট আইন মেনেই সেই অপরাধের বিচার হতো। এখন তা আনা হলো সাধারণ আইনের আওতায়, এবং সংগঠিত অপরাধের ব্যাখ্যাও পাল্টে দেওয়া হলো। মানে 2-3 জন মিলে একটা অপরাধ করেছে, কাউকে পিটিয়েছে, কোথাও ভাঙচুর করেছে, এখন ইচ্ছে হলে ব্যাখ্যা অনুযায়ী সেটাকেও সংগঠিত অপরাধ ও ষড়যন্ত্র বলে চালানো যাবে। সেই মামলায় একের পর এক মানুষকে জুড়ে দেওয়া যাবে, নতুন করে চার্জশিট আনা যাবে, এবং রাষ্ট্রদ্রোহিতা কথাটা তুলে দিয়ে দেশদ্রোহিতা কথাটাকে চালু করা হলো। এবং এই আইনের আওতায় সেই দেশদ্রোহিতার এক বিরাট ব্যাখ্যা দেওয়া হলো, যাতে এমনকি সরকারের বিরোধিতাকে, সরকারের মাথায় বসে থাকা মানুষের বিরোধিতাকেও দেশদ্রোহিতা হিসেবেই যাতে চিহ্নিত করা হয়, তার ব্যবস্থা করা হলো। এতদিন রাষ্ট্রদ্রোহিতা আইনে সশস্ত্র উপায়ে রাষ্ট্রকে উৎখাত করার কথা বলা হলে সেই আইনে তাকে গ্রেফতার করা হতো। এই আইন ছিল ব্রিটিশদের, সেই আইন ছিল এতকাল চালু। এবার বারবার দাবি তোলা হয়েছিল এই আইন বাতিল করা হোক। কংগ্রেস সরকার তা করেনি।
বিভিন্ন রাজ্যের সরকার এই আইন প্রয়োগ করেছে, বাম থেকে ডান প্রত্যেকেই করেছে। আজ সেই আইনের বদলে যা আনা হলো তা আরও মারাত্মক। আগে এই আইন প্রয়োগের অধিকার ছিল উচ্চ পদে আসীন পুলিশ কর্তাদের। সেই গ্রেফতারের পর তাকে ম্যাজিস্ট্রেটের সামনে এনে ওই আইন বলবৎ করার ব্যাখ্যা দিতে হতো। এখন থানার ইন্সপেক্টরও এই আইনের ধারায় আপনাকে গ্রেফতার করতেই পারবে। আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু সেক্ষেত্রে বারবার বলা হতো রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, মানে এমন অপরাধ যা শুধু জঘন্যই নয়, তার উদাহরণও বেশি নেই, এমন সব ক্ষেত্রেই মৃত্যুদণ্ড দেওয়া যাবে। তারপরেও বিভিন্ন মহল থেকে মৃত্যুদণ্ডের শাস্তি বাতিল করার দাবি উঠেছে। দুনিয়ার প্রায় সমস্ত সভ্য দেশ থেকে মৃত্যুদণ্ডের শাস্তি তুলে নেওয়া হয়েছে, কিন্তু এই আইনে নতুন করে আরো বহু ক্ষেত্রে মৃত্যুদণ্ডের শাস্তির ব্যবস্থা করা হলো। এর আগে আপনাকে গ্রেফতার করার পরেই আপনার হ্যান্ডরাইটিং, গলার স্বর বা আঙুলের ছাপ নেওয়া হতো। এখন সেসব না করেই এগুলো আইনি মতেই নেওয়া যাবে, মানে বলা নেই কওয়া নেই, একজন পুলিশ অফিসার এসে আপনার হাতের লেখা, আপনার আঙুলের ছাপ বা আপনার গলার স্বরে স্যাম্পল নিতে পারবে। আপনাদের অনেকের মনে আছে নকশাল নেতা আজিজুল হককে বাম জমানায় হাতকড়া দিয়ে বেঁধে সেই সময় হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছিল। সেই ছবি এক দৈনিক পত্রিকায় ছাপানোর পরে ছিচিৎকার পড়ে যায়। সরকার বাধ্য হয় হাতকড়া খুলে নিতে। অভিযুক্ত হলেই তাকে বা সন্দেহের বশে কাউকে ধরা হলে তাকে হাতকড়া পরানোর অধিকার এতদিন ছিল না। নতুন আইনে আপনাকে এমনকি সামান্য অভিযোগের ক্ষেত্রেও ঘর থেকে পুলিশ নিয়ে যাবার সময় হাতকড়া বেঁধে নিয়ে যেতে পারে, তার ব্যবস্থা এই আইনে আছে। ফিরছি আলোচনায় একটা বিরতির পর। আপনি থানাতে গিয়ে সাধারণ কোনো অপরাধের কথা বললে থানা একটা ডায়েরি নেয়, কিন্তু যদি রক্তপাত হয়, হতাহতের খবর হয়, অপরাধ বড় সড়ো হয়, তখন পুলিশ এফআইআর নিতে বাধ্য হয়। কিন্তু এই নয়া কানুনে পুলিশ যদি মনে করে এই অপরাধের জন্য 7 বছর বা তার বেশি সাজা হবে, হতে পারে, তাহলেই একমাত্র এফআইআর নেবে, না হলে ওই ডায়েরি। অর্থাৎ পুলিশের নিজের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হলো। এখন পর্যন্ত যা ব্যবস্থা ছিল তাতে পুলিশ একজন অপরাধীকে তাদের হেফাজতে নেবার কথা বলতো। আদালত সায় দিলে তার পুলিশে হেফাজত হতো। সেই সময় পার হলে আর পুলিশে হেফাজতের আবেদনের বিচারক সায় না দিলে তাকে জেল হেফাজতে পাঠানো হতো। এখন 60 থেকে 90 দিনের জেল হেফাজতে থাকা কয়েদিকে যে কোনো সময় আবার পুলিশে হেফাজতে আনার ব্যবস্থা করা হলো। অনেক সময় এই ইডি মামলা নিয়ে একটা কথা শোনা যায়, এবং সেটা সত্যিও বটে, যে এই ইডি মানি লন্ডারিং মামলাতে যে অভিযোগ আনা হয় তা যে ঠিক নয় তা প্রমাণ করতে হয় তাকেই, যার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। ইডির এই আইন ছিল ব্যতিক্রম। এখন দেশদ্রোহিতার আইনেও এই ব্যবস্থা হলো। বলা হবে আপনি দেশদ্রোহী, এবার আপনাকেই প্রমাণ করতে হবে যে আপনি দেশদ্রোহী নন। তার মানে আমরা এতদিন যে শুনে এসেছি অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত সেই মানুষ অভিযুক্ত হতেই পারেন, অপরাধী নন। এখন থেকে একজন দেশদ্রোহ অভিযুক্ত মানুষ কিন্তু অপরাধী। তাকে নিজেকেই প্রমাণ করতে হবে যে সে অপরাধী নয়। মানে সরকারের হাতে, পুলিশের হাতে, আমলাদের হাতে যে ক্ষমতা দেওয়া হলো তাতে যে কোনো অভিযোগ এনে আপনাকে জেলে পচিয়ে মারা এখন বাঁয়ে হাত কা খেল। চাইলে সেই প্রতিবাদী মানুষকে ফাঁসিতেও লটকে দেওয়া যাবে। বহুকাল আগে যে সময় আজকের শাসকদের পিতামহরা ইংরেজদের দালালি করছিলেন, তাদের উচ্ছিষ্টে লালিত পালিত হচ্ছিলেন, সে সময় এমন এক কালা কানুনের বিরুদ্ধে আমাদের ঠাকুর বলেছিলেন, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমন শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, এত বল নাই রে তোমার, সবে না সেই টান, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও না যতই বড় আছেন ভগবান, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে, বোঝা তোর ভারী হলেই ডুববে তরি খান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমন শক্তিমান। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।